আজ আমরা দেখতে চলেছি 2019 সালে রিলিজ হওয়া এক ভয়ানক জীবন্ত গেমের মুভি, যেখানে 4 বন্ধুর মধ্যে একজন গেমের মধ্যে হঠাৎ করে ঢুকে পড়ে আর তাকে বাঁচানোর জন্য 3 বন্ধু সহ আরো 2জন সেই গেমের মধ্যে ঢুকে পড়ে, যেখান থেকে হয়তো কেউই জীবিত ফিরে আসতে পারবে না, কারণ গেমের প্রতিটা লেভেলে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর মৃত্যু। তো আজ আমি এক্সপ্লেন করতে চলেছি জুমানজি দ্য নেক্সট লেভেল। আগের পর্বে তোমরা দেখেছিলে কিভাবে 4 জন বন্ধু মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছিল এই ভয়ঙ্কর গেম থেকে, কিন্তু গল্পটা সেখানেই শেষ হয়ে যায়নি, কারণ এবার জুমানজি ফিরে এসেছে আরো ভয়ঙ্কর রূপ নিয়ে। গল্পের শুরুতেই আমরা 4 জন বন্ধু বেথনি, মার্থা, ফ্রিজ ও স্পেন্সারকে দেখতে পাই, যারা কিনা 4 জনে স্কুল ছাড়ার পর এখন আলাদা হয়ে গেছে, যার ফলে তাদের আর একসাথে দেখা হয়নি। তাই জন্য বেথনি তাদের 3 বন্ধুকে মেসেজ করে যাতে তারা আবারও একসাথে দেখা করতে পারে, কিন্তু মেসেজ পেয়ে তারা 3 জনেই খুব খুশি হলেও স্পেন্সার খুশি হয় না, কারণ স্কুল ছাড়ার পর থেকে সে যাকে ভালোবাসতো মার্থা তার একবারও খোঁজ নেয়নি। সোশ্যাল মিডিয়ায় তার হাসি খুশি ছবি দেখে তার মনে হয় সে হয়তো তাকে ভুলে গেছে। যাই হোক, এরপর সে তার কাজের ছুটি নিয়ে বাড়ি ফিরে আসে। সারাদিন জার্নির পর সে অনেকটা ক্লান্ত হয়ে গেছিল, তাই সে তার দাদুর সাথে তার শোয়ার ঘরে আসে। তখন তার দাদু তাকে জিজ্ঞাসা করে সেই মেয়েটার কথা, যে মেয়েটাকে স্পেন্সারকে পছন্দ করত, কিন্তু স্পেন্সার বলে তার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে আর এখন থেকে সে তার খোঁজও নেয়নি। এই মন খারাপের মাঝখানে তার হঠাৎ করে মনে হয় সে আবারও সেই ভয়ঙ্কর গেমটাকে চালু করবে। তখন সে দ্রুত নিচে নেমে এসে একটা সুটকেসের ভেতর থেকে সেই ভাঙাচোরা জুমানজি গেমটাকে বার করে, যেটা তারা আগের পর্বে ভেঙে ফেলেছিল, আর সেটাকে সে যত্ন করে তার কাছে লুকিয়ে রেখেছিল। তোমরা যারা এখনো পর্যন্ত আগের পর্ব দেখোনি, তাই গল্পটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাই প্রথম পর্বের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে আসতে পারো। এরপর সে গেমটাকে বার করে চালু করে, কিন্তু এরপর তার সাথে কি হয়েছিল আমরা কেউই দেখতে পাই না। পরের দিন তাদের বাড়িতে মাইলো নামের একজন ব্যক্তি আসে, যিনি ছিলেন স্পেন্সারের দাদু এডির পুরনো দিনের বন্ধু, যার সাথে তাদের একটা রেস্টুরেন্ট খোলা হয়েছিল। কিন্তু ঝগড়া হওয়ার পর থেকে তাদের দুজনের আর কথা হয়নি, আর যেহেতু এডি খুব অসুস্থ, তাই মাইলো তার সাথে দেখা করার জন্য, তার সাথে সম্পর্ক ঠিক করার জন্য এখানে আসে। অন্যদিকে বেথনি, মার্থা ও ফ্রিজ হোটেলের মধ্যে পৌঁছে যায়। তারা আবারও একসাথে হয়ে খুবই খুশি হয়, কিন্তু সেখানে স্পেন্সার এখনো পৌঁছায়নি। তারা ভাবে হয়তো সে কোনো সমস্যার মধ্যে আছে, তাই হয়তো আসতে পারেনি। তখন তারা 3 জনে মিলেই স্পেন্সারের বাড়িতে আসে তার সাথে দেখা করার জন্য। সেখানে গিয়ে বাকি সবাই যখন স্পেন্সারের দাদুর সাথে গল্প করছিল, তখন মার্থা চুপি চুপি স্পেন্সারের সাথে দেখা করতে চলে যায়, কিন্তু তাকে কোথাও খুঁজে পায়নি। আর তখনই তারা হঠাৎ করে সেই ভয়ঙ্কর মিউজিক শুনতে পায়, যেটা তারা জুমানজি গেম চালু হওয়ার সময় শুনতে পেয়েছিল। তখন তারা সবাই চমকে যায়। এডি এবং মাইলো ভাবে হয়তো তাদের পুরানো হিটারের শব্দ হচ্ছে, যেটা খারাপ হয়ে গেছিল। অন্যদিকে তারা 3 জন বন্ধু দেখতে পায় সেই ভয়ঙ্কর ভিডিও গেমটাকে কেউ যেন রিপেয়ার করে জোড়া লাগিয়েছে। তারা বুঝতে পারছে না এই গেম কোথা থেকে এসেছে। তখন স্পেন্সারের ওপর তাদের সন্দেহ হয়, আর যার জন্য তাকে কল করে, কিন্তু তার ফোন সেখানে একটা সোফার ওপরে বেজেই চলছে। তখন তাদের কাছে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যায়। স্পেন্সার আবারও গেমের মধ্যে ঢুকে পড়েছে, কিন্তু সে একা গেমটাকে কমপ্লিট করতে পারবে না। তাই এর আগে তারা সবাই গেমটার মধ্যে ঢুকেছিল আর ফিরেও এসেছিল, তাই গেমটা কিভাবে কমপ্লিট করতে হবে তারা সবাই জানে। এই জন্য মার্থা এবং বেথনি গেমে ঢোকার জন্য প্রস্তুত হয়ে যায়, আর ফ্রিজকেও কোনো রকমে রাজি করে নেয়। এরপর তারা যখনই গেমটাকে স্পর্শ করে, তখনই গেমটা হঠাৎ করে চালু হয়ে যায়, আর তাদেরকে ক্যারেক্টার বেছে নেওয়ার কোনো সুযোগই দেয়নি, কারণ গেমটা ড্যামেজ হয়েছিল। তাই তারা 3 জনেই আবারও গেমটার ভিতরে ঢুকে পড়ে। এখানে দেখা যায় মার্থা আগেরবার যে ক্যারেক্টারে ছিল সেই ক্যারেক্টারেই ফিরে আসে, অর্থাৎ রুবি রাউন্ড হাউস। এরপর আমরা দেখতে পাই ডক্টর স্মোল্ডার ব্রেভেস্টনকে, যে কিনা স্পেন্সারের দাদু এডি, তিনিও এখানে গেমের শুরু হওয়ার সাথে চলে এসেছে। আগেরবারে এই ক্যারেক্টারে স্পেন্সার ছিল। যাই হোক, সেখানে আমরা এডির বন্ধু মাইলোকেও দেখতে পাই, যে কিনা মাউন্ট ফিনবারের ক্যারেক্টারে চলে আসে, যেখানে আগেরবারে এই ক্যারেক্টারে ফ্রিজ এসেছিল। এরপর আমরা প্রফেসর সেলিকে দেখতে পাই, যে কিনা এখন ফ্রিজ। আগেরবার এই ক্যারেক্টারে ছিল বেথনি, কিন্তু বেথনি এবং স্পেন্সারকে তারা কোথাও খুঁজে পায় না, যারা কিনা এখনো এই জঙ্গলের মধ্যে কোথাও আছে। তারা এই গেমের মধ্যে হয়তো পৌঁছায়নি।
যাই হোক, তখনই আমরা দেখি এডির বন্ধু মাইলো তিনি জলের মধ্যে একটা জলহস্তিকে দেখে মজা করে, আর তখনই জলহস্তিটা তার উপরে আক্রমণ করে, কিন্তু ঠিক সময় মতো মার্থা এসে ওনাকে বাঁচিয়ে নেয়। তাই ফ্রিজ মানে প্রফেসর সেলি তাদের সবাইকে সতর্ক করতে থাকে, কারণ এখানে চারিদিকে বিপদ। তারা এর আগেও এই গেমটা কমপ্লিট করেছে। এরপর দেখা যায় তাদের কথার মাঝখানে ফ্রিজকে একটা বিশাল এনাগন্ড এসে খেয়ে ফেলে, যেটা দেখে তারা সবাই চমকে যায়। কিন্তু কিছুক্ষণ পরে ফ্রিজ আবারও আকাশ থেকে নিচে এসে পড়ে, আর তখনই তার হাতে মাত্র 2টো লাইন বেঁচে থাকে। ঠিক তখনই তাদের মাথার উপর থেকে একটা প্লেন ঝড়ের বেগে উড়ে চলে যায়। তারা সবাই সেই প্লেনটার পিছনে দৌড়াতে শুরু করে। প্লেনটার মধ্যে আর অন্য কেউ ছিল না, বরং সেখানে নাইজেল ছিল, যেখানে আগের পর্বে সে একটা গাড়িতে করে এসেছিল। এরপর নাইজেল তাদেরকে স্বাগত জানায়। এখানে নাইজেল হলো গেমের একটা ক্যারেক্টার, যে কিনা গেমের মধ্যেই থাকে, আর সে বাস্তবে কোনো মানুষ না। নাইজেল তাদের প্রথম পর্বের মতো এবারেও বলে জুমানজি খুব বিপদের মধ্যে রয়েছে আর তাকে বাঁচাতে হবে। এর জন্য নাইজেল ডক্টর বেস্টনের হাতে একটা চিঠি দেয়, যেটা তিনি এবারও তাদেরকে পড়ে শোনাতে বলে। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখি জুমানজিকে বাঁচানোর স্টোরি এবারে আলাদা। জুমানজির জঙ্গলে একজন নিষ্ঠুর ডাকাত ওয়ালডট জার্গেন তার দলবল নিয়ে জঙ্গলের দক্ষিণ দিকের একটা বস্তিতে ঢুকে পড়ে। ওই গ্রামে একটা বৃদ্ধা মহিলার গলায় ফ্যালকন জুয়েল নামে একটা জাদুকরী রত্নের হার ছিল, যেটাকে তারা বহু বছর ধরে সুরক্ষিত রেখেছিল। যে রত্নটা কোনো সাধারণ পাথর ছিল না, এতে সূর্যের আলো পড়লে চারিদিক সবুজে ভরে উঠত, নদীর জল প্রবাহিত হতো, অর্থাৎ চারিদিকে খুশিতে ভরে থাকতো। কিন্তু একদিন জার্গেন তার দলবল নিয়ে সেই গ্রামে আক্রমণ করলে চারিদিক আগুন লাগিয়ে দেয়, গ্রামে অনেক মানুষকে মেরে ফেলে, আর ওই বৃদ্ধা মহিলাটির গলা থেকে রত্নটি ছিঁড়ে নেয় আর সূর্যের আলো থেকে দূরে অন্ধকার একটা বাক্সের মধ্যে বন্দি করে রাখে, যার কারণে পুরো জুমানজির জঙ্গলে অভিশাপ নেমে আসে। আর যত তাড়াতাড়ি সম্ভব রত্নটিকে আবারও সেই জায়গায় ফেরত দিতে হবে, তাহলে পুরো জুমানজি আবারও অভিশাপ মুক্ত হবে। এরপর আমরা আবারও বর্তমানে ফিরে আসি, যেখানে নাইজেল তাদেরকে একটা ম্যাপ দেয় আর বলে তোমাদেরকে মরুভূমি পেরিয়ে সেই দুর্গে যেতে হবে যেখানে এয়ারগান ফ্যালকন জুয়েল লুকিয়ে রেখেছিল। রত্নটা ফিরিয়ে এনে সূর্যের মূর্তিতে বসালেই তোমাদের মিশন সম্পন্ন হবে। আর তখনই নাইজেল তাদের সবাইকে প্লেন থেকে নিচে মরুভূমিতে ফেলে দেয়। তারা এখন কোথায় যাবে, কি করবে কিছু বুঝতে পারছে না, তাই তারা সামনের দিকে এগিয়ে যায়। কিছুটা দূরে যাওয়ার পর তারা মরুভূমির মধ্যে অনেকগুলো ভাঙাচোরা গাড়িকে পড়ে থাকতে দেখতে পায়, যেটা দেখে তারা খুবই অবাক হয়ে যায়। কিন্তু তাদের সময় নষ্ট করলে চলবে না, তাদেরকে দ্রুত একটা বস্তি খুঁজে বের করতে হবে, যার পিছু করে তারা রেগিস্তানি ফলের কাছে পৌঁছতে পারবে। তখন তাদের নকশা বের করে রাস্তা ঠিক করতে থাকে, আর তখনই তারা দেখতে পায় দূর থেকে কিছু একটা তাদের দিকে ছুটে আসছে। আর সেটা যখন তাদের সামনে আসে, তারা দেখে এটা একটা উট পাখি, যেটা উড়তে পারে না কিন্তু ঘন্টায় 72 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। আর এরা মানুষ দেখলেই আক্রমণ করে। এডি তাকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করছিল, আর তখনই উট পাখিটি তাকে মেরে ফেলে। কিন্তু কিছুক্ষণ পরই সে আবারও আকাশ থেকে নিচে এসে পড়ে। তখন মার্থা তাদের সবাইকে সাবধান করে দেয়, কারণ তাদের হাতে 3টে করে ট্যাটু আছে, যেগুলোকে লাইভ বলা হয়। এগুলো যদি সব শেষ হয়ে যায়, তাহলে সে গেমের মধ্যে চিরকালের মতো বন্দী হয়ে যাবে। তখনই তারা হঠাৎ করে শুনতে পায় সেই ভয়ঙ্কর মিউজিক, অর্থাৎ আবারও কোনো নতুন করে বিপদ আসতে চলেছে। তখনই তারা মরুভূমির মধ্যে প্রচুর ধুলো উঠতে দেখতে পায়, আর তার ভেতর থেকে একটা না দুটো না বরং হাজার হাজার উট পাখির দল তাদের দিকে ছুটে আসছে। তারা দ্রুত সবাই মিলে একটা গাড়িতে উঠে পড়ে, কিন্তু গাড়িটা কিভাবে স্টার্ট করবে তারা বুঝতে পারছে না। তখন তারা গাড়ির সব কটা বোতাম টিপে দেয়, যার ফলে গাড়ি স্টার্ট হয়ে যায়। কিন্তু গাড়ি এত স্পিডে যাওয়ার পরও উট পাখিগুলো তাদেরকে ধরে ফেলে, আর তাদের মধ্যে মাইলোকে মুখে করে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছিল। কিন্তু সেই সময় এডি তার পা দুটো ধরে বাঁচিয়ে নেয়, যার ফলে মাইলো এই যাত্রায় বেঁচে যায়। কিন্তু পাখিগুলো তখনও তাদের পিছু ছাড়েনি, যার ফলে তারা গাড়ির স্পিড আরো বাড়িয়ে দেয়। কিন্তু হঠাৎ করে তারা দেখতে পায় মরুভূমির মাঝখানে বিশাল একটা খাদ, যেখানে পোড়া মানে কেউ বেঁচে থাকবে না। তারা সবাই এবার ফেঁসে যায়, কারণ পাখিগুলো তাদের পিছু করতে করতে এখানেও চলে আসে। তখন তারা চালাকি করে তাদের দিকেই আবারও গাড়ি নিয়ে এগোতে থাকে, কারণ তারা মরুভূমির মধ্যে একটা উঁচু অংশ দেখতে পেয়েছিল। সেজন্য তারা পাখিগুলোদের দিকে গিয়ে আবারও সেই জায়গায় আসতে শুরু করে।
যাতে তার ওপর থেকে উঠে তারা খাতটি পার করতে পারে। আর এই কাজে তারা সফলও হয়, কিন্তু এটা করতে গিয়ে তাদের গাড়িটা নষ্ট হয়ে যায় আর তারা মরুভূমির মধ্যে ছিটকে পড়ে। ফলে তারা সবাই উট পাখিদের হাত থেকে তো বেঁচে যায়। এরপর তারা আবারও সামনের দিকে এগোতে থাকে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে আর অবশেষে তারা সেই বস্তিকে খুঁজে পায়। এরপর তারা সবাই মিলে বস্তির মধ্যে ঢুকে পড়ে, যেখানে অনেক মানুষের ভিড় ছিল। সেখানে ডক্টর বেস্টন তার এক্স গার্লফ্রেন্ডকে দেখতে পায়, কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে এতদিন পর দেখে পালিয়ে যায়। তখন তারা তার পিছু করতে করতে সেই জায়গায় পৌঁছয় যেখানে ইয়ারগান রত্নটিকে একটি বাক্সের মধ্যে লুকিয়ে রেখেছিল, আর তার সঙ্গে তার টিমের কয়েকটা লোক আর তার পোষা দুটো হিংস্র হায়নাও ছিল। হঠাৎ করে ওখানে লাইট চলে যায় আর কিছুক্ষণ পরই চলে আসে, কিন্তু সেই সময় সেই রত্নের বাক্সের চাবি একটি মেয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তাকে এডি ধরে ফেলে, অর্থাৎ ডক্টর বেস্টন। যার ফলে ইয়ারগান তাকে সাজা হিসেবে মৃত্যুদণ্ড দেয়। কিন্তু মার্থা বুঝে যায় ওটা আসলে স্পেন্সার, যে কিনা তার শ্বাসকষ্ট হওয়ায় ইনহেলার খুঁজছিল। কিন্তু কিছুক্ষণ পরে সে আবার আকাশ থেকে নিচে এসে পড়ে। তখন তারা সবাই মিলে বাইরে বেরিয়ে যায়। তারা যেটা ভেবেছিল সেটাই সত্যি। স্পেন্সার একটা অন্য ক্যারেক্টারে এখানে এসেছিল, যে কিনা একজন চোর ছিল। তখনই দেখা যায় ডক্টর বেস্টনের গার্লফ্রেন্ড সেখানে আসছে। তিনি এসে তাকে বলে এয়ারগান তার দলবল নিয়ে নিজের কেল্লায় ফিরে যাচ্ছে। সেখানে গিয়ে তার ভাইয়ের সাথে রত্ন ভাগ করে নিয়ে দুটো পরিবার এক হয়ে যাবে, যার ফলে তারা খুবই শক্তিশালী হয়ে যাবে। আর এই সব কিছু তাদেরকে যে করে হোক আটকাতে হবে, না হলে জুমানজিকে বাঁচানো যাবে না। তখন তাদের কেল্লা পর্যন্ত পৌঁছানোর জন্য তাদের একটা উট দরকার, যার জন্য স্পেন্সার উট চুরি করতে একটা বাড়ির দরজা অন্য রকমে খুলে ফেলে। যেহেতু সে চোর ছিল তাই এটা তার কাছে কিছু ছিল না। এবার মাইলো আর স্পেন্সার ডক্টর বেস্টনকে পাহারায় রেখে তারা ভিতরে ঢুকে দেখতে পায় লাইন ধরে অনেকগুলো উট রাখা রয়েছে, কিন্তু উটগুলো আসতে চাইছিল না। কিন্তু কেন আসতে চাইছিল না মাইলো তাদের ভাষা বুঝতে পারে। এদিকে বাইরে দুজন লোক নেশা করে ডক্টর বেস্টনের দিকে এগিয়ে আসছে। ডক্টর বেস্টন তাদেরকে মানা করলেও তারা তার কোনো কথা শোনে না। তখন তিনি তাদেরকে একটা ঘুষি মারতেই তারা দেয়াল ফুঁড়ে অনেক দূরে ছিটকে যায়। তখন এডি অর্থাৎ ডক্টর বেস্টন অবাক হয়ে যায়। তার হাতে এত পাওয়ার তিনি আগে জানতোই না। তাই তিনি এত পাওয়ার দেখে তাদের প্রত্যেকেই এক এক করে মারতে শুরু করে আর মনের আনন্দে তাদের সাথে লড়াই করতে থাকে। তিনি সবাইকে মেরে ফেলে আর তখনই সেখানে সুইচ ব্লেড তার দলবল নিয়ে চলে আসে, যেটা ছিল ডক্টর বেস্টনের দুর্বলতা। তাই তিনি দ্রুত স্পেন্সার আর মাইলোর কাছে চলে আসে। আর মাইলো যেহেতু জীবজন্তুদের ভাষা বুঝতে পারতো, তাই তিনি উটের সাথে কথা বলে আর জানতে পারে বাড়ির পিছন দিকের দরজা দিয়ে পালানোর রাস্তা আছে। তাই তারা দ্রুত সেখান দিয়ে পালিয়ে যায়। কিন্তু ডক্টর বেস্টন তাদেরকে দাঁড়াতে বলে, আমি এদেরকে দেখে নিচ্ছি, তোমরা এখান থেকে চলে যাও। ঠিক তখন সুইচ ব্লেড তাদের দিকে একটা মিসাইল ছুড়ে আর সেই বিস্ফোরণে তারা সবাই মরে যায়। পরের দিন সকাল হতেই তারা মরুভূমি শেষ করে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে তারা একটি খাদের ওপরে হাজার হাজার ঝুলন্ত ব্রিজ দেখতে পায়। ডক্টর বেস্টন অর্থাৎ এডি কিছু না ভেবেই তিনি ব্রিজের ওপরে উঠে পড়ে আর তখনই সেই ভয়ঙ্কর মিউজিক বাজতে শুরু করে। যে মিউজিক বাজা মানেই ভয়ঙ্কর বিপদ নেমে আসে। আর তখনই দেখা যায় ঝুলন্ত ব্রিজগুলো তার পজিশন পাল্টাতে শুরু করে। তখন বাকিরা বেশি দেরি না করে দ্রুত একে একে ঝুলন্ত ব্রিজের উপরে উঠতে শুরু করে। আর তখনই তারা দেখতে পায় ভয়ঙ্কর কিছু। পাহাড়ের ওপর থেকে হাজার হাজার বানরের দল তাদের দিকে ছুটে আসছে। তখন তারা দ্রুত এক ব্রিজ থেকে অন্য ব্রিজে দৌড়াতে শুরু করে। তবে এই তাড়াহুড়োতে মার্থা একটা অন্য ব্রিজে ভুল করে উঠে পড়ে, যার ফলে একটা বানর এসে তাকে ধরে ফেলে আর ব্রিজ থেকে তাকে নিচে ফেলে দেয়। অন্যদিকে স্পেন্সারকে একটা বানর আক্রমণ করে। তখন সে অন্য একটা ব্রিজে লাফ মারলেও বানরটি তাকে ধরে ফেলে আর সেই সময় এডি এসে তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে মার্থা গেমের মধ্যে ফিরে আসলে দেখতে পায় তার হাতের মধ্যে একটা লাইফ বেঁচে আছে, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। তখন বানরগুলো আবারও তাদের দিকে তাড়া করে। তখন মার্থা দৌড়ে গিয়ে ব্রিজের একটা দড়ি ধরে স্পেন্সারকে নিয়ে খাদের ওপারে পৌঁছে যায়। এদিকে এডি, মাইলো আর ফ্রিজকে বানররা তাড়া করে। তারা কোনো রকমে তাদের সাথে লড়াই করে এপারে চলে আসে, কিন্তু সেখানে এসেও বানরগুলো তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। সেই সময় দেখা যায় একটা লোক
ঘোড়া নিয়ে তাদেরকে বাঁচাতে চলে আসে, যেটা আর অন্য কেউ নয় বরং তাদেরই একজন বন্ধু অ্যালেক্স। আর তার সাথে যে ঘোড়াটি ছিল ওটার অন্য কেউ নয়, ওটা ছিল বেথনি। আসলে সেদিন বেথনি গেমের মধ্যে ঢুকতে পারেনি, কারণ গেমটা আর চালু হচ্ছিল না। তখন সে অ্যালেক্সের বাড়িতে যায় আর তাকে গেমটা যে করে হোক চালু করতে বলে। যেহেতু তারাও এদের বন্ধু ছিল তাই অ্যালেক্স রাজি হয়েছিল। আর গেমের মধ্যে একটা ঘোড়া ক্যারেক্টারে এসেছিল যার নাম ছিল সাইক্লো। যাই হোক, এরপর তারা গেমের পরের লেভেল কমপ্লিট করার জন্য তাদের সামনে থাকা পাহাড়টির ওপর উঠতে হবে, আর সেখান থেকেই তারা সেই কেল্লায় পৌঁছাতে পারবে। তখন ফ্রিজ প্রচন্ড রেগে যায়, কারণ আগের লেভেলে বানরগুলো তাড়া করার সময় তার পায়ে চোট লেগেছিল, আর এখন পাহাড়ে ওঠার কথা শুনে সে আরো রেগে যায়। তখন সে একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা পাথরের ওপর বসে, আর তখনই সঙ্গে সঙ্গে সে পিছন দিকে উল্টে পড়ে যায়। তখন ফ্রিজ নিচে গিয়ে এমন কিছু দেখতে পায় যেটা দেখে তারা সবাইকে চিৎকার করে ডাকে। তারা দেখতে পায় তাদের সামনে বিশাল একটা নদী। এটা ছিল সেই নদীর জল যেখানে ফ্রিজ আর মার্থা রেগিস্তানি ফল চুরি করতে গিয়েছিল, আর সেই জলে পড়ে তাদের দুজনের বডি সুইচ হয়ে গেছিল। অর্থাৎ মার্থা ফ্রিজের জায়গায় আর ফ্রিজ মার্থার বডিতে চলে এসেছিল। তখন তারা সবাই মিলে সেই নদীর জলে লাফ মারে, যাতে তারা আবারও তাদের পুরনো ক্যারেক্টারে ফিরে আসতে পারে, যেটা তারা জুমানজির প্রথম পর্বে ছিল। তখন তারা ভীষণ খুশি হয়। এরপর তারা একটা গুহার ভেতরে আগুন জ্বালিয়ে একসাথে গল্প করছিল। তখন এডি, মানে যিনি সেই চোর ক্যারেক্টারে ট্রান্সফার হয়ে গেছিল, তিনি মাইলোকে ভেতরে আনার জন্য বাইরে যায়। আর সেখানে গিয়ে দেখতে পাই কয়েকজন গুন্ডা মাইলোকে বন্দি করে চারিদিক থেকে ঘিরে ফেলে। তখন এডি তাকে বাঁচাতে গেলে গুন্ডাগুলো তাকেও বন্দি করে নিয়ে চলে যায়। এদিকে অ্যালেক্স পুরো ঘটনাটা দেখতে পায়। তখন তাদেরকে বাঁচানোর জন্য তারা সবাই বাইরে বেরিয়ে আসে আর কেল্লার দিকে দেখতে থাকে কিভাবে তারা ওখানে উঠতে পারবে। তখন বেথনি, অর্থাৎ প্রফেসর সেলি, তিনি ওখানে ওঠার রাস্তা আর তাদেরকে কোথায় লুকিয়ে রেখেছে এই সব কিছু তিনি ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছিলেন। যেটা শুনে স্পেন্সার বলে, আমাদেরকে তাহলে দুটো টিমে ভাগ হয়ে যেতে হবে, একটা টিমে এডিকে বাঁচাতে আর একটা টিমে মাইলোকে বাঁচাতে। এই কঠিন পরিস্থিতিতে তারা দেখতে পায় তাদের সবার হাতে মাত্র একটা করে লাইফ বেঁচে আছে। যাই হোক, এরপর অ্যালেক্স, বেথনি আর ফ্রিজ মিলে একটা টিম বানিয়ে কেল্লার সামনে গিয়ে পৌঁছায়। সেখানে সৈন্যরা কড়াভাবে পাহারা দিচ্ছে। অ্যালেক্স কোনো রকমের সাহস দেখিয়ে কেল্লার ভেতরে ঢুকে পড়ে। এদিকে ফ্রিজ আর বেথনি যখন কেল্লার ভেতরে ঢুকছিল তখন একটা সৈনিক এসে তাদেরকে আটকে দেয় আর জিজ্ঞাসা করে, তোমরা কি বেবিক ব্রাদার্স? তখন তারা দুজন ভয়ে থতমত খেয়ে বলে, হ্যাঁ, আমরা বেবিক ব্রাদার্স। তখন সৈন্যটি তাদের দুজনকে এয়ারগানের তরফ থেকে স্বাগত জানায়। অন্যদিকে স্পেন্সার মার্থা বরফের দেয়াল চড়ে ওপরে উঠতে থাকে, যেখানে এডিকে বন্দি করে রাখা হয়েছিল। এদিকে অ্যালেক্স মাইলোকে খুঁজে পেয়ে যায়, আর যখনই তাকে বাঁচানোর জন্য এগিয়ে যায় তখনই একটা লোহার অস্ত্র এসে তার মুখের মধ্যে গেঁথে যায়, যার ফলে সে সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর সে আবারও আকাশ থেকে নিচে এসে পড়ে। যেহেতু সে এই প্রথমবার মরলো তাই তার কাছে এখনো দুটো লাইফ বেঁচে ছিল। তখন সে বুঝে যায় তাকে কিভাবে বাঁচাতে হবে। এখানে খুব সাবধানে তাকে চলতে হবে। অন্যদিকে স্পেন্সার আর মার্থা এডির কাছে পৌঁছে যায়। সেখানে একটা সৈনিক তাদের উপর আক্রমণ করে। তারা কোনো রকমে তার সাথে লড়াই করে বেঁচে যায়, আর সেখানে থাকা লোহার দরজাকে ভেঙে স্পেন্সার এডিকে বাঁচিয়ে নেয়। কিন্তু এখানেই তাদের কাজ শেষ হয়নি, তাকে এখনো সেই রত্নটি খুঁজে বের করতে হবে। তখন এডি বলে, আমি রাস্তার মধ্যে এমন একটা তিজুরি দেখেছি যেটার একটাই মাত্র দরজা, যদি আমরা ছাদ থেকে যাই তাহলে তার কাছে পৌঁছাতে পারবো। অন্যদিকে অ্যালেক্সকে দেখতে পাই যে কিনা মাইলোকে বাঁচানোর জন্য খুব সাবধানে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে সে একটা ভুল জায়গাতে পা দিতেই একটা তীর তার দিকে ছুটে আসে, আর সে কোনো রকমে সেটাকে সামলে নেয়। কিন্তু সে আবারও একটা ভুল করে, যার ফলে সোজা এসে একটা তীর তার হাতের মধ্যে লাগতেই সে মরে যায়। এরপর সে আবারও গেমে ফিরে আসলে দেখতে পায় তার হাতে মাত্র একটা লাইফ বেঁচে আছে। অন্যদিকে বেথনি আর ফ্রিজকে দেখতে পায়, যাকে এয়ারগানের সৈন্যরা বেবিক ব্রাদার্স ভেবে নিয়ে যাচ্ছিল। এদিকে স্পেন্সার, মার্থা ও এডি তিনজনেই সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ফ্যালকন রত্নটিকে রাখা হয়েছিল। তারা ছাদের ওপর থেকে সেই তিজুরিকে দেখতে পায়। তখন স্পেন্সার তার দাদু মানে এডিকে নিচে যেতে বলে, কারণ সেই ছাড়া এই তিজুরির চাবি কেউ খুলতে পারবে না। এরপর যখনই এডি নিচে নামে তখন একটা হায়না এসে তার উপর আক্রমণ করে। সে কোনো রকমের তিজুরির উপর লাফ মেরে সেটাকে খুলে দেখে তার ভেতরে কোনো রত্ন ছিল না। অন্যদিকে অ্যালেক্স পুরো রাস্তা পার করে অবশেষে মাইলোর কাছে পৌঁছে গিয়ে তাকে মুক্ত করে। এদিকে এয়ারগানের লোকেরা বেথনি আর ফ্রিজকে এয়ারগানের কাছে নিয়ে আসে।
তখন এয়ার গান তাদের জিজ্ঞাসা করে, তোমাদের বোন কোথায় যে আমার রানী হবে? প্রথমে তারা ব্যাপারটা বুঝতে পারে না। তারপর সে দ্বিতীয়বার বলে, তোমাদের বোন কোথায় যাকে আমার রানী বানাবো? তখন তারা মিথ্যা কথা বলে তাদের বোন মেকআপ করার জন্য পার্লারে গেছে। এতে এয়ার গান খুবই রেগে যায় আর বলে, তোমাদের বোন যদি এখানে না আসে তাহলে আমি তোমাদের এখানেই মেরে ফেলবো। তখন দেখা যায় মার্থা বেবি ব্রাদার্সের বোন সেজে এসেছে। তখন এয়ার গানের একটি লোক তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এয়ার গানের রানী হতে চাও? তখন মার্থা রাজি হয়, কিন্তু তার আগে সে সেই রত্নটিকে একবার ছুঁয়ে দেখতে চায়। কিন্তু তখনই দেখা যায় সেখানে একটি মেয়ে আসে আর একজন লোকের হাতে একটি চিঠি তুলে দেয়, যেটা দেখে লোকটা জানতে পারে এরা আসলে বেবি ব্রাদার্সের বোন নয়, যারা কিনা এখনো রাস্তার মধ্যে ফেসে আছে। তখনই এয়ারগানের কথা শুনে তাদের সবাইকে বন্দি করে ফেলে। সে সময় সেখানে স্পেন্সার চলে আসে আর এক এক করে তাদের সবাইকে মারতে শুরু করে। কিন্তু সেই যখন এয়ার গানকে একটা ঘুষি মারে তখন এয়ার গানের কিছুই হয় না, যেটা দেখে সে তাকে বারবার ঘুষি মারতে থাকে, তখনও তোর কিছু হয় না। এরপর এয়ার গান স্পেন্সারকে একটা ঘুষি মারতেই সে দূরে ছিটকে পড়ে। তখন স্পেন্সার তার পকেট থেকে সেই রেগিস্তানি ফলটা বের করে, যেটা দেখে এয়ার গানের মুখ পাল্টে যায় আর সে এখান থেকে পালিয়ে যায়। স্পেন্সার এটা বুঝতে পারে এই ফলের সাথে কিছু তো সম্পর্ক আছে। তখন এদিকে বাকিরা সৈন্যদের সাথে লড়াই করে আর স্পেন্সার এয়ারগানকে ধরতে চলে যায়। স্পেন্সার যতক্ষণে সেখানে পৌঁছেছিল ততক্ষণে এয়ারগান একটা বেলুনের মধ্যে উঠে চলে যাচ্ছিল। স্পেন্সার দ্রুত দৌড়ে বেলুনে ঝুলে থাকা একটা দড়িকে ধরে একটা জায়গায় বেঁধে দেয়, যার ফলে বেলুন আর এগোতে পারে না। অন্যদিকে বাকিরা সব সৈন্যদের মেরে ফেলে আর সকলে মিলে বেলুনের দিকে ছুটে আসে। এদিকে স্পেন্সার বেলুনের দড়ি ধরে গেট পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু দড়িটা যেখানে বাঁধা ছিল সেটা সমেত উবড়ে গিয়ে বেলুনের দরজায় ধাক্কা লেগে বিস্ফোরণ হয়, যার ফলে বেলুনের দরজা খুলে গিয়ে স্পেন্সার গেট ধরে ঝুলে পড়ে। এরপর সে কোনো রকমে বেলুনের ভেতরে ঢুকে পড়ে। এদিকে বাকিরা নিচে থেকে সবকিছু দেখছিল। স্পেন্সার ভেতরে ঢুকে দেখতে পায় ভেতরে প্রচন্ড অন্ধকার আর সেই অন্ধকারের সুযোগ নিয়ে এয়ারগান স্পেন্সারের উপরে আক্রমণ করে। এরপর এয়ারগান তার তলোয়ার বের করে যখন স্পেন্সারকে মারতে যাবে তখনই বেলুনটা একটা বিল্ডিং এর সাথে ধাক্কা লেগে ভাঙতে শুরু করে। নিচে থাকা সবাই ভয় পেয়ে যায়, কারণ তাদের সবার কাছে মাত্র একটা করে লাইফ বেঁচেছিল আর এটাকেও যদি শেষ করে ফেলে তাহলে তারা গেমের মধ্যে চিরকালের মতো বন্দী হয়ে যাবে। এরপর বেস্টন আর এয়ারগানের মধ্যে লড়াই হতে থাকে। বেস্টন সেই রেগিস্তানি ফলটা এয়ারগানের বুকে ফাটিয়ে দেয়, যেটা ছিল এয়ারগানের দুর্বলতা। তখন এয়ারগান দুর্বল হয়ে পড়ে আর সেই সুযোগে বেস্টন তাকে প্রচুর মারতে থাকে। কিন্তু এবারে বেলুনটা আরো জোরে একটা পর্বতের সাথে ধাক্কা লাগতেই চারিদিক ভাঙতে শুরু করে আর এক সময় তারা দুজন বেলুন থেকে নিচে পড়তে শুরু করে, যার ফলে নিচে থেকে মাইলো এই সব কিছু দেখতে পেয়ে তাদেরকে ইশারা করে বলে আমার পিঠে ওঠার জন্য, আমি তাকে বাঁচিয়ে নেব। এদিকে স্পেন্সার সেই সুযোগে তার গলা থেকে রত্নটি ছিঁড়ে নেয় আর বেলুনের দড়ি ধরে ঝুলে পড়ে। এদিকে মাইলো দৌড়ে গিয়ে পক্ষীরাজ ঘোড়ার মতো উঠতে শুরু করে, যেটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। তখন স্পেন্সার তার হাতের রত্নটি এডির দিকে ছুড়ে দেয় আর এডি সেটাকে নিয়ে সূর্যের আলোর সামনে নিয়ে যায়, যার ফলে রত্নটি অ্যাক্টিভ হয়ে গিয়ে চারিদিক আলোকিত হয়ে যায়। আর তখনই তারা জুমানজি বলে চিৎকার করতে থাকে, যার ফলে তাদের গেমের লেভেল কমপ্লিট হয়ে গিয়ে তারা আবারও এক জায়গায় ফিরে আসে। তারা খুবই খুশি হয় আর তখন সেখানে নাইজেল আসে আর তাদেরকে কৃতজ্ঞ জানায়, কারণ তারা সবাই আরো একবার জুমানজিকে বাঁচিয়ে নিয়েছে। তখন নাইজেল ডক্টর বেস্টনের কাছ থেকে সেই রত্নটি নিয়ে নেয় আর তাদের সবাইকে এই গেম থেকে বিদায় জানায়। তখন মাইলো চিৎকার করে বলে এই গেম থেকে সে যেতে চায় না, কারণ এখানে সে নতুন করে জীবন শুরু করতে পারবে। যেটা শুনে মাইলোর বন্ধু এডি খুবই দুঃখ পায়, কারণ সে তাকে চিরকালের মতো হারাবে আর মাইলো চাইলে এখান থেকে কখনো আর বেরোতে পারবে না। এইভাবে স্পেন্সার আর তার বন্ধুরা আবারও বাঁচিয়ে ফেলে পুরো জুমানজিকে। কিন্তু এবার তারা শুধু গেমকে জেতেনি, হারিয়েছে তাদের একজন বন্ধুকেও, কারণ মাইলো থেকে যায় সেই জাদুঘরি জগতের মধ্যেই। আর এখানেই শেষ হয় জুমানজি দ্য নেক্সট লেভেল। মুভিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম আরো বাংলা মুভি এক্সপ্লেন পেতে ভিডিওটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।